হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার। আমি তোমাদের অভিজিৎ স্যার। আজ আমরা জানতে চলেছি মানব হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন পদ্ধতি, মানব হৃৎপিণ্ডের গঠন, অভ্যন্তরীণ গঠন এবং এর মধ্যে দিয়ে রক্ত সংবহন কীভাবে হয় সেই বিষয়টা আমরা আজকে জানব। তো শুরু করছি আমাদের টপিক। আমি পূর্বে একটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে রেখেছি। তোমরা বইয়ে হয়তো অন্যরকম ছবিটা পাবে, আমি একটু সরল করে আঁকার চেষ্টা করেছি যাতে বোঝাতে সুবিধা হয়। আমাদের হৃৎপিণ্ডের মূলত 4টি প্রকোষ্ঠ। উপরের দিকে থাকে অলিন্দ আর নিচে থাকে নিলয়, তাই তো? এই অলিন্দের 2টো প্রকোষ্ঠ আর নিলয়ের 2টো প্রকোষ্ঠ। এই 2টো প্রকোষ্ঠের মধ্যে দেখো, আমরা ছবি যখন আঁকি সাধারণত এটা যেহেতু এদিক থেকে আঁকছি, এটা ডান হাত, এটা বাম হাত, কিন্তু ছবিতে কিন্তু উল্টো ভাবতে হবে। আমি যদি এদিকে মুখ করি তাহলে দেখো আমাদের হৃৎপিণ্ড যেটা রয়েছে তার এটা হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড। সুতরাং এটা আমরা বাম পাশ বলবো, এটা ডান পাশ। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। এই হৃৎপিণ্ডের বাইরের দিকে একটা আবরণী রয়েছে। এই আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তোমরা পয়েন্ট করে নিতে পারো ছবিটা এঁকে নিয়ে, যে বাইরের যে আবরণীটা, এই আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের 2টি স্তর, একটা ভেতরে একটা বাইরে। বাইরের স্তরকে বলা হচ্ছে এক্টোডার্ম এবং ভিতরের স্তরকে বলা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে পেরিকার্ডিয়াম 2টি স্তর, একটো এবং এন্ডো। একটোডার্ম এবং এন্ডোডার্ম। এটা হলো বাইরের। এবার অভ্যন্তরীণ গঠন যেটা, এটা আমি বললাম 2টো অলিন্দ 2টো নিলয়। বাদ বাকি যে অংশগুলো আছে সেটা আমরা রক্ত সংবহন পথ পড়তে পড়তে আমরা এক এক করে জানব। টোটাল রক্ত সার্কুলেশন হচ্ছে কি করে, তাই না? আমরা জানি যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, শ্বাসবায়ু যাচ্ছে ফুসফুসের মধ্যে। ফুসফুসে রয়েছে অসংখ্য অ্যালভিওলাই। যখন আমরা ফুসফুস পড়বো বা আমরা শ্বসন পড়বো তখন ওই সম্বন্ধে আমরা ডিটেলসে যাবো। আমি যা প্রাসঙ্গিক যতটুকু জানাচ্ছি। তো এই অ্যালভিওলাইয়ের মধ্যে যে বাতাস আছে তার মধ্যে অক্সিজেনের ঘনত্ব সর্বাধিক, কারণ বাতাসে বিভিন্ন রকম গ্যাস রয়েছে, তার মধ্যে অক্সিজেনের সর্বাধিক আসছে, যেটা আমরা গ্রহণ করছি, প্রচুর পরিমাণে অক্সিজেন থাকছে। সেই অক্সিজেন থেকে আমাদের প্রথম প্রক্রিয়া কী হচ্ছে, যেটা ফুসফুসের অ্যালভিওলাই থেকে O2 অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করছে, এর মধ্যে প্রবেশ করছে। এই রক্তের মধ্যে যখন প্রবেশ করছে, রক্তের মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনে এই অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছে অক্সি হিমোগ্লোবিন যৌগ। এই অক্সি হিমোগ্লোবিন রূপে রক্তটা অক্সিজেনকে বহন করে নিয়ে আসছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে রক্ত বাহিত হচ্ছে, রক্ত যে বহন করে আনছে বা যাচ্ছে, এই রক্তবাহকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শিরা, ধমনী এবং রক্তজালক। আমরা অন্য ক্লাসে দেখেছি বা জেনেছি এর বিষয়ে। আমরা যখন ডিটেলস আগের ক্লাসগুলো যদি দেখো তাহলে দেখবে সেখানে শিরা এবং ধমনীর ক্লাস যখন দেখবো আমরা গঠন রক্তবাহের, সেখানে ডিটেলসটা আছে। এই শিরার মধ্যে দিয়ে যখন রক্ত আসছে, মূলত অলিন্দে যখন রক্ত প্রবেশ করে সব শিরার মাধ্যমে রক্ত প্রবেশ করে, অর্থাৎ হৃৎপিণ্ডে আসবে হচ্ছে শিরার মাধ্যমে, আর হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে যাবে ধমনীর মাধ্যমে। আর এই শিরা এবং ধমনীর সংযোগের স্থল, সেখানে অনেক জালকের মতো রক্তবাহ তৈরি হবে, এটাকে বলা হয় রক্তজালক। বুঝতে পারলাম? তাহলে হৃৎপিণ্ডে রক্ত আসছে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে রক্ত আসবে। এটাও শিরা, এটাও শিরা, এটাও শিরা। অর্থাৎ রক্ত হৃৎপিণ্ডে অর্থাৎ অলিন্দে রক্ত আসবে শিরার মাধ্যমে। রক্ত যখন দেহ থেকে হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ধমনী।
অর্থাৎ হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে যাবে ধমনীর মাধ্যমে। আর এই ধমনী এবং শিরা যখন সংযুক্ত হবে, অর্থাৎ ধমনী এসে প্রচুর শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাবে, গিয়ে রক্তজালক গঠন করবে, আর রক্তজালক আবার একত্রিত হয়ে তৈরি করবে শিরা। এরকম দুটো জায়গায় আছে, আমরা পরে যখন বর্ণনায় যাচ্ছি তখন জানাচ্ছি। তাহলে এটাও রক্তজালক, এটাও রক্তজালক। তাহলে প্রথমে আমরা শুরু করছি ফুসফুস থেকে, অর্থাৎ অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে রক্তজালকে রক্তের মধ্যে প্রবেশ করছে। এটা পদ্ধতি কি? ব্যাপন। এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হতে পারে। যে কোন পদ্ধতিতে গ্যাসীয় আদান প্রদান ঘটে? ব্যাপন পদ্ধতিতে। এই অক্সিজেনযুক্ত রক্ত চলে আসছে আমাদের কোথায়? অক্সিজেনযুক্ত রক্তকে আমরা বলব বিশুদ্ধ রক্ত, অর্থাৎ O2 যুক্ত রক্ত। এটা আসছে আমাদের বাম ফুসফুস, বাম অলিন্দে, বাম অলিন্দ। বাম অলিন্দে আসছে O2 যুক্ত রক্ত। এখান থেকে চলে আসবে বাম নিলয়। এই বাম নিলয়ে এখান থেকে ফেরত যাবে এই ধমনীর মধ্যে। এবার এত সহজে কিন্তু এখান থেকে এই ঘটনাগুলো ঘটবে না। এখানে কি আছে? এই যে অলিন্দ এবং নিলয়, এই দুটো সংযোগের স্থলে রয়েছে কপাটিকা, অর্থাৎ দরজা। এই দরজা সম্বন্ধে একটু জানতে হবে। কপাটিকা বা দরজা কেমন আমাদের বেশিরভাগ সবার বাড়িতে যে দরজা রয়েছে, দুপাল্লার দরজা যদি থাকে, দেখবে এগুলো একদিকে খোলে, একদিকে বন্ধ হয়ে যায়। অর্থাৎ এটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেকটা এই আকৃতি। যদি নিচের দিকে এরকমভাবে থাকে, উপরের থেকে যদি কেউ চাপ দেয় তাহলে এটা খুলে যাবে, আবার নিচের দিক থেকে যদি চাপ দেয় তাহলে এদিকে আটকে যাবে। এই যে সিস্টেমটা, এটাকে হচ্ছে কপাটিকা, ইংলিশে বলেছে ভাল্ব। আমরা এটা মনে রাখবো, ভাল্ব মানে হচ্ছে একমুখীকরণ। অর্থাৎ যে কোনো কিছু যদি একদিকে যায়, বিপরীতমুখে আসতে বাধা দেয়, সেই সিস্টেমটাকে বলা হয় ভাল্ব। তাই এটা হচ্ছে ভাল্ব। এরকম ভাল্ব এখানে অনেকগুলো পাবো। কোথায় কোথায় পাবো? এখানে একটা ভাল্ব রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে আছে, এখানে। এই নামগুলো আমি পরে বলছি, এক এক করে যাচ্ছি। তাহলে প্রথম ভাল্বটা আমরা পাচ্ছি কোথায়? বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে। কি হচ্ছে এখানে? O2 যুক্ত রক্ত যেটা বাম অলিন্দে এসেছিল, সেটা বাম নিলয়ে যখন যাবে তখন এই ভাল্বকে অতিক্রম করে নিচে যাবে, কিন্তু এর বিপরীত ক্রমে আসতে বাধা দেবে। কখন বাধা দেবে? যখন আমরা সিস্টোল ডায়াস্টোল পড়ব তখন জানাচ্ছি। আগে আমরা পরপর এইটুকু সিস্টেমটা আগে জেনে নিই। তাহলে এই যে কপাটিকাটা যাচ্ছে, একদিকে যাচ্ছে, অর্থাৎ O2 যুক্ত রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করবে। এই কপাটিকার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা। দ্বি মানে দুই, অর্থাৎ দুটো পাতা থাকবে, দ্বিপত্র কপাটিকা। এবার এই রক্ত, O2 যুক্ত রক্ত বাম নিলয় থেকে প্রবেশ করছে কোথায়? এই ধমনীতে। এটির নাম হচ্ছে, শুধু ধমনী আমি লিখে রেখেছিলাম আগে, এখন আমি এটার নাম করে দিচ্ছি মহাধমনী। মহাধমনী। এই মহাধমনী পথে O2 যুক্ত রক্ত কন্টিনিউ হচ্ছে। এটাকে আমি একটু ছবি সৌন্দর্যের জন্য এটা ঘুরিয়ে নিজ দিক দিয়ে বের করেছি। অর্থাৎ এই O2 যুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে। সারা দেহে ছড়িয়ে পড়ার পর এটা কি রক্তজালক তৈরি করেছে, সারা দেহে রক্তজালক তৈরি করে ফেলছে। এই রক্তজালকগুলো প্রত্যেকটা আমাদের কোষে কোষে পৌঁছে যাচ্ছে। কোষের যে বিপাক ক্রিয়া হচ্ছে, এখানে এই যে O2 যুক্ত রক্ত আসছিল, O2 যুক্ত আবার ব্যাপন পদ্ধতিতে কলা কোষের মধ্যে প্রবেশ করছে O2 যুক্ত রক্ত। এই হচ্ছে O2 রক্তের সংবহন কমপ্লিট হলো।
এখানে কি হবে, প্রত্যেকটা কোষে যে বিপাকজাত দূষিত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বিপাক ক্রিয়ার ফলে, সেই কার্বন ডাইঅক্সাইড এবার রক্তের মধ্যে প্রবেশ করবে। অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ করলো, কোষে উৎপন্ন শ্বসন পদ্ধতিতে যে CO2 সেটা এবার রক্তের মধ্যে প্রবেশ করছে। CO2 অর্থাৎ এই রক্তের মধ্যে আসছে CO2। এখন রক্তজালক তৈরি হচ্ছিল ধমনী এসে, রক্তজালকগুলো তখন মিলিত হচ্ছে, তখন তৈরি হচ্ছে কি শিরা। এই শিরার মধ্যে এখন তাহলে কি রক্ত প্রবাহিত হচ্ছে, CO2 যুক্ত রক্ত। তাই এটাকে বলছে দূষিত রক্ত, CO2 দুদিকেই। এবার আমরা ভাবছি দুটো ভাগ কেন করলাম, কারণ আমাদের হৃৎপিণ্ডটা রয়েছে এখানে, তাহলে আমাদের বডির নিম্ন অংশ এবং ঊর্ধ্ব অংশ রয়েছে, তাহলে উপর দিককার রক্ত কীভাবে আসবে, এখান থেকেও তো শিরা আসবে, তাই এগুলো আসছে এটা দিয়ে, আর নিচেরটা আসছে নিচের দিক থেকে। তাই উপর নিচে দুই দিক দিয়ে শিরা দেখানো হয়েছে। উপরের শিরাকে আমরা বলছি অগ্রমহাশিরা, আর নিচেরটাকে বলছি পশ্চাৎ মহাশিরা। অগ্রমহাশিরা এবং পশ্চাৎ মহাশিরা। তাহলে যেটাই আসুক শিরার পথে আসছে কার্বন ডাইঅক্সাইড, এই CO2 প্রবেশ করছে কোথায়, ডান অলিন্দে। কোথায়, ডান অলিন্দে প্রবেশ করছে CO2 যুক্ত রক্ত। ডান অলিন্দ থেকে আবার নিলয়ে আসবে, ডান নিলয়ে রক্ত আসবে, CO2 যুক্ত রক্ত। এই ডান নিলয়ে আসতে গেলে আবার একটা কপাটিকাকে অতিক্রম করতে হচ্ছে, যেটা কিনা ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগের স্থলে অবস্থান করছে। এটা ডান অলিন্দ এবং ডান নিলয়। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যখন রক্ত আসছে তখন এখানেও কপাটিকা রয়েছে। এই যে কপাটিকাটা, এটা হচ্ছে 3টে পাতা থাকে। এই কপাটিকার পত্র কটা থাকবে, 3টে। এই একটা ধরলাম, এটা একটা ধরলাম, এটা বোঝার সুবিধার্থে। 3টে কপাটিকাও কিন্তু একই, নিচের দিকে মুখ করা, 3 দিক থেকে 3টে আসবে, হাতে দেখানো সম্ভব নয়। 3টে কপাটিকা যদি এভাবে থাকে তাহলে ওটা চাপ পড়ছে, যখন ঊর্ধ্বমুখে আসবে তখন কপাটিকাটার মুখ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ওটা দ্বিপত্র কপাটিকা এবং ত্রিপত্র কপাটিকা। এবার এই রক্ত যখন ধমনীর মধ্যে প্রবেশ করছে, এই ধমনীটা 2 ভাগ হয়ে পৌঁছে যাচ্ছে ফুসফুসের মধ্যে। কোথায়, ফুসফুসের মধ্যে। অর্থাৎ এই CO2 যুক্ত রক্ত আসছিল, CO2 যুক্ত রক্ত এই ধমনী পথে চলে যাচ্ছে আমাদের কোথায়, একেবারে ফুসফুসে। এখানে রক্তজালক তৈরি করছে কোষে, এখানে ফুসফুসের মধ্যে প্রবেশ করছে CO2। এই যে কপাটিকা দুটো আমি বললাম, আর দুটো কপাটিকার নাম আমি বলিনি, যে এই যে ধমনী দুটো, একটা আছে তোমার বাম নিলয়ের সঙ্গে সংযোগকারী, যেটা কিনা O2 যুক্ত রক্ত ঢুকেছিল, এই ধমনীটার নাম হচ্ছে মহাধমনী। আর যে ধমনীটা ডান নিলয়ের সঙ্গে সংযুক্ত তাকে বলছি আমরা ফুসফুসীয় ধমনী, কারণ এটা ফুসফুসের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে ফুসফুসীয় ধমনীর মুখে যে কপাটিকাটা থাকবে, এটা কিন্তু একটু ঊর্ধ্বমুখে থাকবে। দেখো অলিন্দ থেকে নিলয়ে যখন যাচ্ছিল কপাটিকার মুখ নিচের দিকে ছিল, কিন্তু নিলয় থেকে যখন ধমনীর মুখে যাচ্ছে তখন কপাটিকা উল্টো দিকে দেওয়া আছে। কেন, কারণ এখান থেকে রক্ত যখন উপর দিকে যাবে তখন উপর দিকে উঠবে, কিন্তু নিচের দিকে যাতে নামতে না পারে, তাই উপর দিকে খুলবে কিন্তু নিচের দিকে আটকে যাবে। এই যে দুটো কপাটিকা, যেটা ফুসফুসের সঙ্গে যুক্ত, ফুসফুস আমরা জানি পালমোনারি রোগ, আমরা অনেক সময় পালমোনারি ডিজিজ অর্থাৎ ফুসফুসের রোগ। তাহলে পালমোনারি এই শব্দটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা বলতে পারবো এই কপাটিকার নাম।
ফুসফুসীয় ধমনীতে যুক্তকারী যে কপাটিকা থাকে তাকে বলছে পালমোনারি কপাটিকা। আর এই যে কপাটিকা রয়েছে এটিকে বলা হচ্ছে অ্যাওয়ার্টিক। এটা কোথায় আছে? মহাধমনীর মুখে। মহাধমনীর মুখে যেটা রয়েছে সেটাকে বলছি আমরা অ্যাওয়ার্টিক কপাটিকা। তাহলে এটা হচ্ছে পালমোনারি কপাটিকা, এটা অ্যাওয়ার্টিক কপাটিকা। অ্যাওয়ার্টিক আর এটা হচ্ছে পালমোনারি। এছাড়াও মানে এটা ওভারঅল একটা এই সংবহনের প্রসেস বললাম। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? একদম আসছে কোথার থেকে? ফুসফুস তোমার রক্তজালকে প্রবেশ করছে ফুসফুস থেকে, ফুসফুসীয় শিরাপথে আসছে বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকার ভেদ করে প্রবেশ করছে বাম নিলয়ে, বাম নিলয় থেকে অ্যাওয়ার্টিক কপাটিকার মুখ খুলে ভিতরে প্রবেশ করছে মহাধমনীর পথে, মহাধমনী থেকে সারা দেহে রক্তজালকের মাঝে ছড়িয়ে পড়ছে, কোষের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটছে, অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত নিম্ন মহাশিরা এবং অগ্র মহাশিরার মাধ্যমে প্রবেশ করছে ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে একটি ত্রিপত্র কপাটিকার মাধ্যমে প্রবেশ করছে ডান নিলয়ে, ডান নিলয় থেকে পালমোনারি কপাটিকার সাহায্যে প্রবেশ করছে ফুসফুসীয় ধমনীতে, ফুসফুসীয় ধমনী আবার রক্তজালকে পরিণত হয়ে চলে যাচ্ছে ফুসফুসে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, নির্গত করছে। এই টোটাল সংবহন প্রসেস। এখানে আরও দুটো কপাটিকা রয়েছে যেটা এখানে আমরা দেখিয়েছি মহাশিরা। মহাশিরার মুখে যেটা থাকে তাকে আমরা বলছি ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। এবার আমরা বলতে পারি যে নিম্ন মহাশিরার মুখে কপাটিকা রয়েছে, অগ্র মহাশিরার মুখে কপাটিকা নেই কেন? সিম্পল কনসেপ্ট। কি জিনিস? অগ্র মহাশিরা আছে এইভাবে, তাহলে এখান থেকে যদি কোনো তরল আছে, রক্ত তরল, তরলটা যখন নিচে পড়বে এটা উপরের দিকে উঠবে না সাধারণত, এক্সট্রা পাম্প না করলে। কিন্তু নিম্ন মহাশিরা হচ্ছে নিচের দিক থেকে, সুতরাং এখান থেকে যত তরলটা ওঠে ও মাধ্যাকর্ষণ শক্তির জন্য কী হবে? আবার নিচের দিকে নেমে চলে যাবে। তাই ওখানে একটা কপাটিকা এভাবে দেওয়া আছে, উপরে নিচে পাম্পের সাথে পাম্প করলে উপরে উঠে আসছে ঠিকই, কিন্তু যাতে নিচের দিকে আবার নেমে ওর ভিতরে ঢুকে না যেতে পারে। তাই আমরা নিম্ন মহাশিরার মুখে কপাটিকা পাবো, কিন্তু অগ্র মহাশিরায় কোনো কপাটিকা থাকে না। এখানে আরেকটা কপাটিকা রয়েছে যেটা আমরা এখানে ছবিতে দেখাতে পারছি না, জেনে রাখো, সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। কোথায় থাকে? এই হৃৎপিণ্ডের ব্যাক সাইডে করোনারি সাইনাস বলে একটা অংশ আছে, যার সঙ্গে এই ডান অলিন্দ যুক্ত থাকে। এই ডান অলিন্দ থেকে করোনারি সাইনাসে রক্ত প্রবেশ করার জন্য একটা কপাটিকা থাকে, তাকে বলা হয় থিবেসিয়ান কপাটিকা। আমাদের বইয়ে আছে, ওটা একটু পড়ে নেবে। আমাদের কপাটিকার কাজ যেটা দেবে সেটা হচ্ছে প্রত্যেকটা কপাটিকার অবস্থান দেবে এবং তাদের কাজ কিন্তু খুবই সিম্পল, মানে কোথা থেকে কোথায় রক্ত যাচ্ছে এবং তার বিপরীত মুখে আসতে বাধা দিচ্ছে, এটাই কাজ। যেমন এটা যদি কাজ বলি দ্বিপত্র কপাটিকার, তার বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাচ্ছে, বিপরীত মুখে আসতে বাধা দিচ্ছে। এইভাবেই আমাদের প্রত্যেকটার কাজ বলতে হবে। এবার অনেকের কি হয়, দ্বিপত্র আর ত্রিপত্র কোনটা কোন পাশে অনেকে গুলিয়ে ফেলে। সেটা বলার জন্য একটু মনে রাখি, আমরা বেশিরভাগ সময় কি ডান হাতে কাজ করি। ডান হাতে আমাদের পাওয়ারটা বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, যারা ডান হাতি হয় তাদের পক্ষে মনে রাখা একটু সহজ। তাহলে ডান হাতে আমাদের 3টে থাকবে, বা হাতে 2টো থাকবে। তুমি যদি এখানে 5টা জিনিস নিয়ে যেতে বলে, আমরা সাধারণত ডান হাতে 3টে তুলি, বা হাতে 2টো ধরি। সুতরাং বা হাতে থাকবে দ্বিপত্র, ডান হাতে থাকবে ত্রিপত্র কপাটিকা। কেমন? এবার এই টোটাল রক্ত সংবহন প্রসেসে আমরা দেখতে পেলাম যে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দুবার প্রবেশ করছে। বাম অলিন্দে এসে বাম নিলয় হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, পুনরায় আবার ওই একই রক্ত ঘুরে ডান অলিন্দে এসে ডান নিলয় হয়ে ধমনী পথে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা টোটাল সার্কেল হতে গিয়ে হৃৎপিণ্ডকে দুবার অতিক্রম করছে। তাই মানব সংবহন তন্ত্রকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। মানব যে হৃৎপিণ্ড সেটাকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড, দুবার চক্রাকারে ঘটছে বলে। আবার এই যে দ্বিচক্রী হৃৎপিণ্ড বা এই যে মানব সংবহন প্রসেস আমরা জানলাম,
আমি বারবার বলছি অলিন্দ থেকে নিলয়ে আসছে, নিলয় থেকে ধমনী পথে বেরিয়ে যাচ্ছে। এটা করবে কে? এটা করার জন্য আমাদের স্পন্দন হতে হবে, হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ। এই যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ, সেটা করার জন্য একটা বিশেষ অঙ্গ রয়েছে আমাদের দেহে, হৃৎপিণ্ডে। তার নাম কি? এই যে মহাধমনী, মহাশিরা, মহাশিরার কাছাকাছি জায়গায় একটা অংশ থাকে বা হৃৎপিণ্ডের উপরের অংশে, সেটাকে বলা হচ্ছে এস এ নোড। এই এস এ নোডের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটানো, অর্থাৎ হৃদ স্পন্দনের সৃষ্টি করা। ঠিক আছে, মনে রাখতে আমার যে আমরা জানি কারোর যদি হার্টের প্রবলেম হয়, অনেক লোক আছেন একটু বয়স হলে বা হার্ট অ্যাটাক হওয়ার পরে আমরা কি করি? পেসমেকার বসাতে যাই। পেসমেকারের কাজ কি? এই পেসমেকারের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটানো। তাহলে পেসমেকার লাগাতে হচ্ছে কেন? কারণ এই এসএ নোড যদি তার কাজ নষ্ট করে, মানে এসএ নোড যদি নষ্ট হয়ে যায়, যদি হৃদস্পন্দন করতে অক্ষম হয়, তাহলে তাকে কৃত্রিমভাবে হৃদস্পন্দন করানোর জন্যই আমরা পেসমেকার বসাই। তাহলে সেটা হলো কৃত্রিম পেসমেকার। তাহলে সেটা যদি কৃত্রিম পেসমেকার, ওই একই কাজ তো এসএ নোড করছে, তাই এসএ নোডকে আমরা বলবো স্বাভাবিক পেসমেকার। স্বাভাবিক পেসমেকার। এখন এসএ নোড নষ্ট হয়ে গেলে আমাদের পেসমেকার বসাতে হয়, এটা ঠিক, কিন্তু নষ্ট হয়ে গেলে পেসমেকার বসাতে সময় সাপেক্ষ, সময় তো লাগবে, ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো কী করে? তাই একটা পেসমেকারকে রিজার্ভ করে রাখা হয়েছে। সেই রিজার্ভ করে রাখা যে পেসমেকার, তাকে আমরা বলছি এভি নোড। এই এভি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। এভি নোডকে বলছে রিজার্ভ পেসমেকার। এই স্বাভাবিক পেসমেকার অর্থাৎ এসএ নোড থেকে এভি নোডে যে এটা আসবে, ওদের বার্তাটা আসবে, এটা আসে সাধারণত পার্কিনজি তন্তু বলে একটা অংশ থাকে তার মাধ্যমে। এত ডিটেলসে আমাদের এখানে নেই, এটা জানাবো আমরা পরে যদি কোনো ক্লাস শুধুমাত্র হৃৎপিণ্ডের উপরে যখন একটা গঠনের যদি করি, তখন আমরা এই ডিটেলসে জানবো যে কীভাবে মানে হৃৎস্পন্দন ঘটে। এখানে এই প্রসঙ্গে যেটুকু আছে সেটুকু আমি বলে রাখছি যে এই এসএ নোড যেটা সংকোচন প্রসারণ ঘটায়, সেটা কিভাবে হয়? দুটো সিস্টেমে। একটা হচ্ছে অলিন্দের যখন সংকোচন হবে, অলিন্দের যদি আমরা যদি এরকম দুটো ধরি, উপরে দুটো বেলুনে যদি মাঝখানে পার্ট করে নিই, উপরে যদি চাপ দেই, তাহলে কি হবে? সেই মুহূর্তে নিচেরটা প্রসারিত হবে। উপরে সংকোচন, নিচে প্রসারণ, অর্থাৎ সংকোচনকে আমরা বলি সিস্টোল আর প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। তাহলে অলিন্দের যদি সিস্টোল হয়, নিলয় হবে ডায়াস্টোল। এর ফলে কী হবে? নিচেরটার আয়তন বেড়ে যাবে, উপরে আয়তন সংকুচিত হবে। ফলে এর মধ্যে যে দুপাশে দুটো রক্ত হয়, ওটুযুক্ত রক্ত সিওটুযুক্ত রক্ত এসছে, তারপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, ফলে এই রক্ত দুটো কপাটিকা খুলে নিলয়ের মধ্যে প্রবেশ করবে। ঠিক পরক্ষণেই নিলয়ের সংকোচন হবে, অলিন্দের প্রসারণ ঘটবে। এই সংকোচনের ফলে এই নিলয় যখন একটা চাপ সৃষ্টি করছে, ফলে একটা পাম্প হচ্ছে, এই পাম্পের ফলে রক্ত ছিটকে উপরের দিকে বেরিয়ে আসবে। যেহেতু এই কপাটিকা দুটো আটকে যাচ্ছে তখন, আর এই কপাটিকা দুটো তখন খুলে যাবে, ফলে এই রক্ত অলিন্দে ফেরত যেতে পারবে না, কিন্তু এই ধমনী পথে বেরিয়ে যাবে। যেহেতু একটা চাপের ফলে, পাম্পের ফলে ছিটকে বেরোচ্ছে, তাই ধমনী দিয়ে সর্বদাই রক্ত ফিনকি দিয়ে বেরোয়, অর্থাৎ খুব বেগে রক্ত প্রবাহিত হয়, আর শিরা দিয়ে ধীরে ধীরে রক্ত প্রবাহিত হয়। শিরা ধমনীর পার্থক্য আমরা অন্য ক্লাসে জানব। তো এই হচ্ছে আমাদের রক্ত সংবহন। তার মানে কী দাঁড়ালো? অলিন্দের যদি সিস্টোল হয়, নিলয়ের হবে ডায়াস্টোল, আর নিলয়ের যদি সিস্টোল হয়, অলিন্দের হবে ডায়াস্টোল। এই যে শৃঙ্খলিতভাবে একটা সিস্টোল একটা ডায়াস্টোল, একটা সিস্টোল একটা ডায়াস্টোল, এর ফলে হৃদয় স্পন্দন চলছে। এই সিস্টোল ডায়াস্টোলের ফলেই এই যে কপাটিকা খুলছে বন্ধ হচ্ছে, এর জন্যই আমাদের এই হার্টবিট আমরা অনুভব করি।
তো এই ছিল আমাদের টোটাল রক্ত সংবহন পদ্ধতি এবং হৃৎপিণ্ডের একটা গঠন চিত্র। আশা করি মোটামুটিভাবে একটু আমরা উপস্থাপন করতে পারলাম এবং তোমরা বুঝতে পারলে। যদি কারোর কোনো ডাউট থাকে আমাদের অবশ্যই কমেন্ট করো, আমাদের জানিও। কোনো প্রশ্ন থাকলে জানাবে, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।